ইস্পানি মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলব সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা হয়েছে। গত ৫ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাবার পর বাংলাদেশের যে রাজনৈতিক ঐক্য, জুলাই ঐক্য সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সমীকরণের দিকে যাচ্ছে এবং এই বিষয়ে আমরা কথা বলবার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশ জামায়াত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে পেয়েছি আমরা। অভিনন্দন জানাই মাসুদ ভাই, আপনাকে একই সাথে পেয়েছি। আমরা একজন সিনিয়র সাংবাদিক, দৈনিক দেশ রূপান্তরের সম্মানিত সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন সবুজ ভাইকেও আমরা আজকে পেয়েছি। আমি দুজনকে স্বাগত জানাই আমাদের আজকের এই আয়োজনে। আমরা বলছিলাম যে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলবো। সেই প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গেলে যেহেতু মাসুদ ভাই এখানে আছেন, আমাদের শুরুটাই করতে হয় যে জামায়াতে ইসলামের যে গতকালকে যে সমাবেশ ছিল সেই সমাবেশ সহ জামায়াত ইসলাম কেন্দ্রিক যে আলাপ আলোচনা সেগুলো নিয়ে শুরু করতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রায় 90% জায়গায় আপনাদের যে প্রার্থিতা, সম্ভাব্য প্রার্থিতা, সেটা আপনারা ঘোষণা করা হয়েছে এবং গতকাল সমাবেশের মধ্যে দিয়ে আপনারা নানা রকম মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। এটাকে শোডাউন না বলে শোকেসও কিন্তু বলা যেতে পারে। শোকেস হিসাবে বলা যায় কি না সবাই গ্রহণ করতে চাবে কিনা, বাট আমি মনে করি যেটা শোকেস হিসাবে একটা মানুষের কাছে এটা মানুষের মনে কেটে থাকার কথা। তো যাই হোক, সেই গতকালকের এই সমাবেশের মধ্যে দিয়ে আমরা দেখেছি একেবারেই খুব সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছেন জামাতের আমির মহোদয়। সংক্ষিপ্ত ভাষণে অনেক কিছু মেসেজ তিনি দেওয়ার চেষ্টা করেছেন। তো আসলে গতকালকের এই সমাবেশের মধ্যে দিয়ে আপনারা কি বার্তা দিতে যাচ্ছেন? অনেক ধন্যবাদ আজকের এই টক শোতে, বিশেষ করে উপস্থাপক আমার অত্যন্ত পছন্দের এবং আমার সম্মানিত সহ আলোচক যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের সকলের জন্য সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে গতকালকে আমাদের আবহাওয়া ত্রুটিপূর্ণ কিছু আবহাওয়া এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া চলমান ছিল। আমাদের কাছে উদ্বেগ ছিল। দেশের সামগ্রিক পরিস্থিতি, তার মাত্র দুদিন আগেই গোপালগঞ্জের একটা ঘটনা ছিল। এসব কিছু মিলে কিছুটা ছোটোখাটো উদ্বেগ উৎকণ্ঠা থাকা সত্ত্বেও আমাদের প্রত্যাশার চেয়ে কয়েক গুণ প্রাপ্তি নিয়ে আমরা আমাদের প্রোগ্রামটা আল্লাহ রহমত, জনগণের ভালোবাসা, তাদের উপস্থিতিতে আমরা শেষ করতে পেরেছি। সেজন্য আমরা আমাদের গণমাধ্যম কর্মীদেরকেও আপনার মাধ্যমে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাদেরকে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। সেই জায়গায় আমরা গতকালকে যে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, আমির জামাত যদিও অসুস্থ হয়ে পড়েছিলেন, তারপরও আপনারা দেখেছেন যে উনি প্রথমবার পড়ে যাওয়ার পর আবার দ্বিতীয়বার তিনি উঠে দাঁড়াবার চেষ্টা করেছেন। দ্বিতীয়বার যখন পড়ে গেছেন তারপর আমরা ওনাকে চেয়ারে বসাবার চেষ্টা করেছিলাম। উনি সেই পর্যন্ত ওঠার ফিজিক্যাল যে স্ট্রেংথ দরকার ছিল সেটা ওনার ছিল না। তাৎক্ষণিক তো ওখানে আমাদের মেডিকেল টিম ছিল সবসময় আমাদের স্টেজের পিছনে, তো তারা সাথে সাথে এসেছেন। আর ওনার সাথেও একজন ডাক্তার স্ট্যান্ড বাই ছিলেন। তখন তারা বললেন যে না, ওনাকে একটু রিল্যাক্স করে রাখতে হবে। তো বলছি যে উনি বসে থেকেই ওনার মূল কথাগুলো বলার চেষ্টা করেছেন এবং উনি বলতে পেরেছেন। যদিও হসপিটালে গিয়ে উনি বলেছেন যে সুস্থ থাকতে পারলে, সুস্থভাবে কথা বলতে পারলে হয়তো আরও কিছু কথা, কারণ উনি তার মুখস্থ করে যাননি বা কোনো পয়েন্ট একেবারে স্পেসিফিক করে নিয়ে যান নাই। উনি সাধারণত কোনো আমি যতটুকু দেখি উনি কোনো নোট করে কথা বলেন না। উনি সবসময় বলেন যে আমি জনগণকে যাদের সামনে পাই তাদেরকে সামনে রেখে আমার হৃদয় থেকে যে কথাগুলো আসে সেগুলো আমি তাদেরকে বলার চেষ্টা করি। এবং আপনারা খেয়াল করবেন যে উনি খুব আর্টিফিশিয়াল কথা বলেন না, খুব ন্যাচারাল কথা বলেন আর কি। তো সেই জায়গায় উনি বেশ কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। একটা হচ্ছে যে আমাদের 300 আসনে প্রার্থী দেওয়ার যে প্রসঙ্গটা আপনি বলেছেন, এটা যথার্থই যে জামাত ইসলামী জনগণের একটা সংগঠন এবং নির্বাচনমুখী একটা দল। আর বিশেষ করে বিগত 17 বছরে দেশের বহু মানুষ, আমি নিজেও শুধুমাত্র একটা ভোট আমার লাইফে আমি দিতে পেরেছি, আর বাকি আমি কখনো ভোট দিতে পারি নাই। তো আমার মতো এরকম অসংখ্য তরুণ যুবক আছে যারা টোটালি তাদের ভোট হওয়ার পরে এখনও ভোট দিতে পারে না। এই সংখ্যাটা প্রায় 2 থেকে 2.5 কোটি। তো এই 2.5 কোটি বা 3 কোটির কাছাকাছি একটা ভোটারের অংশ যারা জীবনে ভোট দিতে পারে না, অথচ তার ভোট হয়েছে 2008-এ বা 2009-এ, 10-এ, এই 15 বছর সে ভোট দিতে পারল না। স্বাভাবিকভাবেই তার অন্য অনেক কিছুর চেয়ে একটা ভোট দিতে পারাটা কিন্তু এখন তার কাছে অনেক বড় ব্যাপার। যদিও জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী এই সুযোগটা আমরা পেয়েছি, এই সুযোগটা
বিষয়টা কেউ কেউ এরকম করে দেখছেন যে একটা ভোট এখন খুব গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু একটা ভোটের জন্য কিন্তু শুধুমাত্র এই জুলাই আগস্টের অভ্যুত্থান হয়েছে ব্যাপারটা কিন্তু তাও নয়। এটা কিন্তু আপনি যত শহীদ পরিবারের কাছে যাবেন, যত জুলাই যোদ্ধা যাদেরকে আমরা বলি আহত পঙ্গুত্ব অবস্থায় এখন কষ্টকর অমানবিক জীবনযাপন করছেন, সে সমস্ত ভাইদের কাছে জানতে চাইলে প্রত্যেকেই বলবে যে এই ভোটের মাধ্যমেই তো আমরা 53 বছর এই দেশটা পরিচালনা করেছি। ভোট যে একেবারে ছিল না তা তো না, নির্বাচন যে হয় নাই তা তো না, হয়েছে তো কোনো না কোনো ফর্মে তো হয়েছে। জাল ভোট হয়েছে, ডাকাতি হয়েছে, সূক্ষ্ম হয়েছে, স্থূল কারচুপি হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, 10টার মধ্যে ভোট শেষ হয়ে গেছে, এর মধ্য দিয়েও তো একটা কাঠামো নির্বাচন হয়েছে। তো তাতে কি এমন পরিবর্তন এই বাংলাদেশের সাধারণ মানুষের হয়েছে? হয় নাই তো। তো সেই জায়গাটা নির্বাচন গুরুত্বপূর্ণ, একটা ভোট গুরুত্বপূর্ণ, কিন্তু ওই নির্বাচন এবং ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন এবং একটা সরকার এমন হবে যারা দেশের জনগণের মালিক তারা হবে না, মালিক জনগণকে বানানোর জন্য একটা ইলেকশন হবে, তারা হবে ওই জনগণের সেবক। এরকম একটা নির্বাচনী কাঠামো এবং রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে কি আমরা এই 2024-এ 5ই আগস্টের পরে আসলে যেতে পেরেছি? সেই দৃশ্য কি আমাদের সামনে আছে? বরং দৃশ্য তো এরকম যে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় গিয়ে কিছু করেছে, এখন আমরা তো কেউ কেউ কোথাও কোথাও দেখছি যে নির্বাচনে যাওয়ার আগেই আমরা কেউ কেউ জনগণের মালিক হয়ে বা মালিক সেজে বসার একটা প্রবণতা কোথাও কোথাও আমরা লক্ষ্য করছি। তো সেই জায়গাটা কিন্তু জনগণের মধ্যে এখন কনসার্ন হচ্ছে যে তাহলে আমরা এই 2024-এর আগস্টে আমরা জনগণের মালিকানা কেউ নিয়ে নেবে কোনো একটা দল বা কোনো একটা ব্যক্তি বা কোনো একটা পরিবার, মানে কারা নিচ্ছে বলে মনে হয় আপনার? না এই যে মানে যারা নিচ্ছে এটা তো জনগণের পারসেপশন, তো জনগণ তো বলতেছে। জামাত ইসলাম কি মনে করে? মানে জামাত ইসলাম মনে করে, আমরা মনে করি এটা জামাত ইসলামী যদি নিয়ে থাকে, যদি জামাত ইসলামী এটা মনে করে আছে যে এই জনগণের মালিকানা কেউ নিবার চেষ্টা করছে। আমরা যদি এখন মনে করি যে যেমন আজকে আমি একটা পত্রিকায় নিউজ দেখলাম যে একজন বিএনপিরই তিনি বলছেন যে জামাত ইসলামী কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না। তো জামাত ইসলামী কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না, এইটা কি কোনো একজন ব্যক্তির মানে একটা বড় দলের একজন সিনিয়র নেতা হিসাবে তার এইটা বলার দায়িত্ব আছে বা তিনি এটা বলতে পারেন? কেমন পর্যন্ত উনি বাঁচবেন বা উনি দেখবেন, উনি এই লাইবিলিটি নিতে পারেন? এটা তো পারেন না। আবার যদি আমরা খেয়াল করি, যদি এটা বলি যে মানে জনগণের এই মালিকানার প্রসঙ্গটা তো ওনাদেরও বলতে হবে বা আমাদেরও বলতে হবে, সবাইকেই বলতে হবে। রাজনীতি আমরা যারা করি আমাদের দায়িত্ব তো এটা উচিত। আমি যদি বলি যে সবার আগে বাংলাদেশ, তো সবার আগে যদি বাংলাদেশ হয় তাহলে তো বাংলাদেশের জনগণকে আমার ওন করতে হবে। তো সেই ওন করাটা বাদ দিয়ে যদি উল্টায় যায় যে মানে আমরা যেটা বলি যে ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ, তো আমার সিনারিওটা তো উল্টা। সিনারিওটা হচ্ছে দেশের চেয়ে দল, দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে যাচ্ছে, এখন ব্যক্তি বড় হয়ে যাচ্ছে। আপনার কাছে নিশ্চয়ই অনেক ব্যাখ্যা আছে, আপনার লার্নের ব্যক্তি, এবং একই সাথে এটাও বলতে হবে যে গত 17 বছরের নির্যাতন, জুলুম, যে প্রতিহিংসার শিকার আপনি হয়েছেন সেটি যারা গণমাধ্যমে কাজ করে, যারা আপনার কাছ থেকে দেখেছে তারা প্রত্যেকে জানে। সেজন্য নিশ্চয়ই মনে করি যে আপনিও বাংলাদেশের নিপীড়িত মুসলিম একজন মানুষের মধ্যে একজন। এখন যে বিষয়টা আপনি আকার ইঙ্গিতে বলবার চেষ্টা করলেন, এখানে সবুজ ভাই আছেন সিনিয়র সাংবাদিক, তিনি বিশ্লেষণ করবেন। আমরা জুলাই ঐক্যের একটা কথা বলছি, ফ্যাসিজমের যে বিদায়, সেই বিদায়টা কিন্তু করাটাই বড় ইস্যু ছিল। আপনার বুকের উপরে জগৎ পাথর যেটা বসেছিল সেটা আপনি সরাতে পেরেছেন। এখন আপনার নিঃশ্বাস নেবার যখন সময় এসছে, সেই সময় যদি সবার আগে বাংলাদেশ যারা বলছেন, আপনি বলছিলেন, আবার আপনারা নিশ্চয়ই বলছেন যে জনতার শাসন, জনতার ক্ষমতা, আমরা বলছি সবাই মিলে বাংলাদেশ। তো কথা তো একই হচ্ছে। একটু বলছি যে সেই জায়গাটা আমাদের এই নির্বাচনী আসন ঘোষণা করাটা, দেখেন আমরা নির্বাচনী আসন ঘোষণা করছি, এটা আমাদের যেমন একটা মানে এটা নিয়ে একটা কোশ্চেন আছে। আবার কোশ্চেন হচ্ছে যে জামাত ইসলামী কেউ কেউ ইশারা ইঙ্গিতে বোঝাতে চান যে জামাত নির্বাচন প্রলম্বিত করতে চায়, এটা সঠিক দীর্ঘায়িত করতে চায়। এটা যে সঠিক নয় তার তো সবচেয়ে বড় প্রমাণ হলো যে আমরা তো নির্বাচনী প্রার্থী ডিক্লেয়ার করে দিয়ে তাদের জন্য কাজে মাঠে নামিয়ে দিয়েছি, এবং আমি নিজেও জামাত আমাকে এক জায়গায় ক্যান্ডিডেট করেছে, আমি সময় পেলে এলাকায় চলে যাই, এবং মানে আমি খুব ইনিয়ে বিনিয়ে বলতে চাই যে এত কাজের মধ্যেও যদি আমাদেরকে প্রার্থী করেন তাহলে আমাদের একটু এলাকায় তো যেতে দিতে হবে। তারা বলেন যে হ্যাঁ আমরা চেষ্টা করছি যে যত বেশি আপনার এলাকায় থাকতে পারে। স্ট্র্যাটেজি কিনা? স্ট্র্যাটেজি না, স্ট্র্যাটেজি হচ্ছে এইটা যে আমরা তো আসলে জনগণের কাছে যেতে হবে, ইলেকশনটা লাগবে। আমি ব্যক্তিগতভাবে বলছি না যে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করাটা কি কৌশল কিনা? নির্বাচন আপনাকে তো মাঠের জনগণের কাছে আপনার কথা পৌঁছানোর জন্য শুধু আমিরে জামাত ব্যক্তি একা তো যথেষ্ট নয়। আমিরে জামাতের কথাটাই তো আমরা হর্ন হিসাবে
উনি হচ্ছেন আমাদের ইউনিট, মানে মাইকের পিছনে ইউনিট। উনি যে কথাটা বলবেন ওটা তো আমাকে পৌঁছাইতে হবে। যেমন গতকালকে যেটা উনি মেসেজ দিয়েছেন, মেসেজটা কি? মেসেজটা ছিল যে আমাদের একটা লড়াই হয়েছে, আমাদের আর একটা লড়াই করতে হবে। একটা লড়াই ফেসিবাদের বিরুদ্ধে করেছি, এখন আগামী দিনে জানে আর কেউ, আমি নিজে, আমাদের জামাতও যেন ফেসিবাদী না হয়ে উঠতে পারে, সেজন্য দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে আর একটা লড়াই করতে হবে। এই দেশের মানুষের কিন্তু আপনি একদম নিষ্পর্যন্ত খোঁজ নিয়ে দেখলে নিশ্চয়ই আপনি যারা প্রথিতযশা সাংবাদিক এবং আপনি নানান কারণে মানুষের মধ্যে আপনার বিচরণ আছে, আপনি খেয়াল করে দেখবেন যে প্রত্যেকের এখন পারসেপশনটা হচ্ছে আমাদের দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ দরকার। সেই জায়গায় উনি বলতে চেষ্টা করেন, যেখানে গিয়ে উনি পড়ে গেছেন যে এটা কি আমরা শুধু কথার কথা, আমাদের 3 মন্ত্রণালয়ের 2জন মন্ত্রী চালিয়েছেন, সেই মন্ত্রণালয় পরিচালনায় তখন উনি বলতেছিলেন, এই বলতে গিয়ে উনি পড়ে গেছেন যে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী শিল্প মন্ত্রণালয় চালিয়েছেন, কৃষি মন্ত্রণালয় চালিয়েছেন, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ উনি সমাজ কল্যাণ মন্ত্রী, যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় যখন দেওয়া হয় তখন আমাদের লোকেরাই প্রতিক্রিয়া করেছিল যে এরকম একটা স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছে, অথচ উনি এটা এত স্বাচ্ছন্দ্য গ্রহণ করেছেন এবং দায়িত্ব নিয়ে এত জবাবদিহিতার সাথে এটাকে চালিয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা, যে বেগম খালেদা, যে উনি শেষে এটাকে 6 নম্বর সিরিয়ালে নিয়ে আসছিলেন, যে এত সুন্দর মজবুত এবং জনগণের দুর্গারে পৌঁছে দেওয়ার মতো একটা মন্ত্রণালয় ঢেলে সাজিয়েছেন। তো ওই সময় বলা হয়েছিল যে আমরা 2 টাকার দুর্নীতি করে সেটা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে শুধু মন্ত্রিত্ব না, শুধু সংসদ সদস্য পদ না, আমরা জামাত ইসলামের প্রাথমিক পদ থেকেও নিজেদেরকে আমরা এখান থেকে সরিয়ে নেব। এই কথাটা উনি বলতে পারলেন না, এরপরে তো ওখান থেকে বিচ্যুত হয়ে গেলেন। পরে উনি যে 3টা কথা বলেছিলেন যে আগামী দিনে যদি জামাত ইসলামীকে আল্লাহ তাআলা কবুল করেন আর জনগণ যদি আমাদের সমর্থন দেয়, তাহলে আমাদের কোনো এমপি মন্ত্রী প্লট নিবে না, ট্যাক্সবিহীন যে গাড়ি আছে সেটা তারা গ্রহণ করবেন না, এবং এই সমস্ত ক্ষেত্রে তারা যখন দায়িত্ব পাবে সরকারের কোনো অর্থের বা বরাদ্দ পাবে, এই বরাদ্দ ক্যাশ টাকা তারা ডিল করবেন না, এবং যে ডিলিংসটা হবে সেই ডিলিংসটাও তারা একটা নির্দিষ্ট সময়ের পরে জনগণের কাছে এটা প্রকাশ্যে জবাব দেওয়া তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত হবে। এই মানে বাংলাদেশে এই কথা এখন পর্যন্ত আপনি যত দফার কথা বলেন, যত সংস্কারের কথা বলেন, এই 4টা মেসেজ মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে, মিডিয়ার সামনে এটা বলতে পারাটা আমির জামাতের জন্য আমি শুধু চ্যালেঞ্জ মনে করি না, এটা অসম্ভব দুঃসাহসিকের ব্যাপার। এবং যে মানবিক বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, মানুষের 2024-এর জুলাই আগস্টের যে সবচেয়ে জুলাইয়ের চেতনা, সেই চেতনার প্রতিফলনটা তিনি তাদের সামনে এই 4টা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন। নিশ্চয়ই আমি আসবো ডক্টর মাসুদ, আমি আসবো। কারণ সবুজ ভাই, আমরা গতকাল সারাদিন সকাল থেকে ফলো করছিলাম জামাত ইসলামের সমাবেশ, এবং সেই সমাবেশে মিশ্র প্রতিক্রিয়া আছে। 18 থেকে 20 লক্ষ, 20 থেকে 22 লক্ষ মানুষের সমাগমন করার কথা বলা হচ্ছে, সারা দেশ থেকে নেতাকর্মী ডেলিগেট এসছেন। সেখানে 2-3টা বিষয় গুরুত্বপূর্ণ, যেটি ডক্টর মাসুদ ইতিমধ্যেই বলছেন, যে সেটি হচ্ছে যে একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি হবে দুর্নীতির বিরুদ্ধে। আবার যেটি বললেন যে তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, আমিরে জামাত চ্যালেঞ্জ করে বলেছেন তারা যে 2জন মন্ত্রী ছিলেন সেই মন্ত্রীদের কোনো রকম কোনো অন্যায় দুর্নীতি আছে কিনা ভবিষ্যতে করবেন, নানা রকম ব্যাখ্যা দিয়ে বলেছেন। এখন যে বার্তাটা দিলেন সেটি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইটা হবে। এটা কি মনে করেন বাংলাদেশের অন্য কোনো নেতা যারা আছেন তারাও কি দাঁড়িয়ে বললে কি ভালো হয় কিনা, যে সবাই? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে কালকে যে জামাত ইসলামের যে সমাবেশ করেছে, অনেক বড় সমাবেশ হয়েছে আমরা দেখেছি, এবং সেই সমাবেশে দলের যিনি প্রধান ডাক্তার শফিকুর রহমান সাহেব, উনি যেটা আপনি বললেন যে একটি সংগ্রাম হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর করতে হবে দুর্নীতির বিরুদ্ধে। দেখেন, বাংলাদেশে যদি আমরা 54 বছরের বাংলাদেশ দেখি, আমরা বিভিন্ন কতগুলি এপিসোড যদি ভাগ করি, আপনি দেখেন বাংলাদেশে যারা শাসন করেছে অতীতে, সর্বপ্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম এসে যায় যে দুর্নীতি, উনি যেন একজন সৎ শাসক হিসাবে, এবং উনার উদাহরণ শাসকদের মধ্যে এখনও আসলে প্যারালাল এখনও কাউকে মানে এই পর্যন্ত কেউ প্রতিস্থাপন করতে পারেনি। এটা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার। এবং উনি যতদিন বেঁচে ছিলেন, উনি যে শাসন করে গেছেন বাংলাদেশে 5.5 বছর, উনি কিন্তু এক ইউনিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। দুর্নীতির ক্ষেত্রে তো বটেই, এবং প্রতিটি ক্ষেত্রে, গণতন্ত্রের ক্ষেত্রে বলে গণতন্ত্র উনি এনেছেন। কাজে দুর্নীতি ডেফিনেটলি একটা বড় বিষয়, যে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম, এটা কিন্তু একটি সংগ্রাম ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি সংগ্রাম, এটা কিন্তু
ক্রমাগতভাবে চালিয়ে যেতে হবে, কারণ পৃথিবীতে এমন কোনো দেশ নেই, মার্কিন যুক্তরাষ্ট্র সহ শুরু করে আমরা যদি বড় বড় দেশগুলি, যেখানে আপনি বলতে পারবেন না যে জিরো দুর্নীতি আছে। সব দেশে কোনো না কোনো ফর্মে দুর্নীতি, এটা আর্থিক দুর্নীতির কথা বলছি। বাংলাদেশে গত 16-17 বছরে যা ঘটেছে, যেই জন্য বারবার আমরা দুর্নীতির কথা বলি, শুধু আমরা না, জামাত ইসলাম কালকে বলেছে, বিএনপিও বলে, সবাই বলে দুর্নীতির বিরুদ্ধে সবাই, কিন্তু সব রাজনৈতিক দলই বলে, অন্যান্য যারা আপনার পেশাজীবী নেতৃবৃন্দ আছেন তারাও বলে। 16-17 বছরে যে পরিমাণ বাংলাদেশকে লুটতরাজ হয়েছে, বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে বাংলাদেশের জনগণের টাকা, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আপনি দেখেন গতকালকে, আজকে গার্ডিয়ানের একটা আপনার রিপোর্ট কালকে দেখেছেন, যেটা আজকে হয়তো চাপা হয়েছে, সেটা হচ্ছে যে আপনার যে লন্ডনের একটা উদাহরণ দিয়েছে, সেখানে যে বাংলাদেশে এদের এই দুর্নীতি, গত শাসনামলের দুর্নীতিবাজদের, শেখ হাসিনা সহ দুর্নীতিবাজদের হচ্ছে, মানে তদন্ত হচ্ছে, কিন্তু এখনও লন্ডনে সেই লুণ্ঠনের আপনার যে সম্পদ, সেগুলোর লেনদেন হচ্ছে। তো শুধু লন্ডন নয়, লন্ডন একটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে, সুইস ব্যাংক থেকে শুরু করে, হেন কোনো জায়গা নেই এই যে লুটের টাকা, বাংলাদেশের জনগণের টাকা, বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করে নিয়ে গেছে। আমি আসতেছি, এই যে দুর্নীতি, সেটা কিন্তু ডেফিনেটলি ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, বিশেষ করে রাজনৈতিক দলগুলি তো ক্ষমতায় আসবেন, তারা ডেফিনেটলি সেই দুর্নীতির কথা মানে মূলপাটন করবেন, সেটার জন্য সচেষ্ট হবেন। সেজন্য নিজেদেরকেও দুর্নীতিমুক্ত হওয়া উচিত, আমি একটা মনে করি। কারণ যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উদাহরণটা দিয়ে গেছেন, উনি কিন্তু নিজে এতটাই সৎ ছিলেন, যার কারণে উনি ওনার যারা পারিষদ ছিলেন, যারা তার সঙ্গে কাজ করেন, তাদের বেশিরভাগই সৎভাবে থাকতে হয়েছে। কারণ আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে একমাত্র আর্থিক দুর্নীতি, যেটা আমরা দুর্নীতি বলে তো আমরা আর্থিক দুর্নীতি বুঝি, দুর্নীতি শুধু আর্থিক দুর্নীতি নয়, আসলে দুর্নীতি তো রাজনৈতিকভাবে আপনি দুর্নীতিবাজ হতে পারেন। বাংলাদেশে যদি আপনি ভালো সৎ মানে সত্যিকার অর্থে রাজনীতি না করতে পারেন, সৎ রাজনীতি করতে না পারেন, তাহলে আপনার রাজনৈতিক দুর্নীতিও তো হবে সেখানে। সেটা আমি একটা প্রশ্ন আপনাকে তুলে দিচ্ছি, আপনি যদি আলোচনাটা তোলেন। যেটি আপনি বলছিলেন যে 17 বছরের যে ফ্যাসিজম দুর্নীতিবাজরা, তারা তো পালিয়ে গেছে, তারা তো দেশে নেই। তাহলে জামাতে আমিরের এবং জামাতের যে সংখ্যাটা, তারা কেন মনে করছেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা লড়াই হয়েছে এবং ভবিষ্যতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে? যাদের বিরুদ্ধে লড়াই হয়েছে তারা তো ফ্যাসিবাদ পালিয়ে গেছে, দুর্নীতিবাজরা। এখন কেন দুর্নীতিবাজের নিয়ে শঙ্কা তৈরি করছেন, যে ভবিষ্যৎ রাজনীতিতে শঙ্কা তৈরি করছেন? এটি কি ইঙ্গিত করছে? না, প্রথমটা হচ্ছে যে ফ্যাসিবাদ 16-17 বছর দুর্নীতি করে পালিয়ে গেছে, তাদের এই পালিয়ে চলে গেলেও তাদের অনেক টাকা যেগুলো বিদেশে পাচার হয়ে গেছে, অনেক টাকা কিন্তু দেশেও আছে। কিন্তু আপনি হয়তো বলতে পারেন যে তারা তো চলে গেছে, তাহলে ভবিষ্যতে কাকে ইঙ্গিত করছে? বাংলাদেশ থেকে তো ফ্যাসিবাদ চলে গেল, বাংলাদেশ থেকে এই মুহূর্তে গত 1 বছর তো ফ্যাসিবাদ নাই। 1 বছরে কি আমরা কি বলতে পারবো যে বাংলাদেশ থেকে দুর্নীতি চলে গেছে? প্রশাসনে বলেন, অন্যান্য জায়গায় বলেন, আপনার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যেসব জায়গাগুলিতে আমরা দুর্নীতির আঁকড়া বলি, ইভেন মানে আসলে দুর্নীতি তো চলে যায় না, দুর্নীতি অনেকাংশে মানে আপনার স্কুইজ হয়ে এসেছে, এটা নানা কারণে। ব্যাংকের দুর্নীতিগুলি হয়তো বন্ধ হয়ে গেছে, হয়তো অনেকাংশেই চলে গেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলি এতে চলে গেছে। আপনার যেগুলি বর্তমান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, ওনারা অনেক কিছু মানে উদ্যোগও নিয়েছেন, খুব ভালো। কিন্তু দুর্নীতি কিন্তু চলে যায় নাই। দুর্নীতি কিন্তু ফেসি সরকার ছিল, তারা তো এই দুর্নীতির মহোৎসব করেছে। এর আগেও কম বেশি দুর্নীতি তো ছিল। বাংলাদেশ কখনোই যে একেবারে দুর্নীতি মুক্ত হয়ে জিরো হয়ে গেছে এরকম কোনো কথা মনে হয় নাই। কথাটা হচ্ছে যে উনি হয়তো বলছেন যে ভবিষ্যতেও যারা আসবেন, দুর্নীতি তো একটি সরকার যারা পরিচালনা করেন ডেফিনেটলি তাদের দায়িত্ব, কিন্তু এই দায়িত্ব পালন করতে যায় তারা অনেক সময় দেখা যায় যে প্রশাসনের দুর্নীতি ঠিক পুরোপুরি আপনার রোধ করতে পারে না, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে রোধ করে না, এবং রাজনৈতিক দলগুলোতেও অন্তত দুর্নীতি রোধ করতে পারে না। সেটা তো ঠিক আছে, ভালো কথা, সেটা তো আমরা বিএনপির মুখেও শুনছি যে বিএনপিও বলে যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স।
তারা তো দুর্নীতির পক্ষে কথা বলছে না, তারা তো বিরুদ্ধেই বলছে। জামাত ইসলামী বলছে, অন্যান্য এনসিপিও বলছে, সবাই কিন্তু দুর্নীতি। এখন কথাটা না, উনি তো দুর্নীতির বিরুদ্ধে বলে উনি নিজেই তো পুকুর চুরি করেছেন। পুকুর চুরি নয়, উনি তো সাগর চুরি করেছেন। তো বাংলাদেশটাই ঠিক লুটপাটের একটা আখড়া বানিয়েছিলেন। কিন্তু উনি তো কথার সঙ্গে কাজের কোনো মিল ছিল না। কথাটা হচ্ছে যে এখানে আমাদের মানে ইয়েটা হচ্ছে যে মানে সিগন্যালটা হচ্ছে যে ভবিষ্যতে যারাই যখন ক্ষমতায় আসবেন তারা যাতে দুর্নীতিমুক্ত থাকেন, তাদের প্রশাসন যাতে দুর্নীতিমুক্ত থাকেন, সেইটা তো সেই যুদ্ধ কিন্তু আমাদের অনেক দিন ধরে চালিয়ে যেত। এমন কোনো বিষয় না যে একটি সরকার আসলো ভবিষ্যতে একটা নির্বাচনের মাধ্যমে ওই তারা যদি 5 বছর ক্ষমতায় থাকেন, 5 বছরে আমরা মনে করার মনে এমন কারণ নাই বাংলাদেশ থেকে হঠাৎ করে 5 বছরে একেবারে দুর্নীতি মূলোৎপাটিত হয়ে জিরোতে চলে আসবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা টলারেবল লিমিটে এসে গেলে সেটাও মানুষ অ্যাকসেপ্ট করবে। আস্তে আস্তে দুর্নীতি মুক্ত হওয়ার দরকার আছে একটা সুশাসনের জন্য, কিন্তু আর্থিক দুর্নীতি বন্ধই একমাত্র পথ নয় সুশাসনের জন্য। এটা আবার আমরা একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, কামালউদ্দিন সবুজ ভাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বললেন এবং তার শাসন আমলে সুশাসন, দুর্নীতি মুক্ত এবং কীভাবে দেশ পরিচালনা করেছেন তার উদাহরণ টেনে আনলেন। এবং একই সাথে প্রিয় অতিথি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইও তিনি বললেন যে দুজন মন্ত্রিত্ব বেগম খালেদা জিয়া দিয়েছিলেন সে সময়কার সময়, সেই 2 মন্ত্রীর বিরুদ্ধে 2 টাকার কোনো রকম দুর্নীতির অভিযোগ কিন্তু প্রমাণ করতে পারেনি কেউ। ভবিষ্যতেও তারা আশাবাদ ব্যক্ত করছেন জামাত ইসলামের পক্ষ থেকে দুর্নীতিকে তারা নিশ্চয়ই প্রতিরোধ করবার জন্য কাজ করবেন। এটি বাংলাদেশের বড় একটি আমাদের অ্যাড্রেস করবার জায়গা। আমরা মনে করি সকল রাজনৈতিক দলগুলো যদি একটা নিশ্চয়ই ভোট হবে এবং নিশ্চয়ই নতুন কোনো সরকার রাজনীতির মাধ্যমে ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, কিন্তু দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার জন্য যে প্রত্যয় আজকে দুজন অতিথি করছেন, আমরা সেই প্রত্যয়ের মধ্যে ছোট বিরতি নিচ্ছি। বিরতির পরও আবার আমাদের দুজন অতিথি আমরা ফিরে আসবে। প্রিয় দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা ছোট বিরতি যাচ্ছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে কথা বলছিলাম। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, রয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক কামালউদ্দিন সবুজ রয়েছেন। আমরা সবুজ বাড়ির কাছ থেকে এবং আপনার কাছ থেকে স্পষ্টত একটা বিষয় আমরা দুজনের কাছে যে বার্তাটা পেলাম সেটি হচ্ছে কি আসলে বাংলাদেশকে দুর্নীতির শৃঙ্খল থেকে আমাদেরকে মুক্ত করতে হবে, এবং যেটা জামায়াতে আমির বলেছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদাহরণ দিয়ে বললেন ভবিষ্যৎ বাংলাদেশের দুর্নীতির আষ্টে পৃষ্ঠে যাতে বাংলাদেশকে আর পিছিয়ে টেনে নিতে না পারে সেটার প্রত্যাশা করলাম। এখন আমরা একটু আসি যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ চলছে, আমরা ঐকমত্য কমিশনের নানা রকম সংলাপ বক্তব্য মন্তব্য দেখতে পাচ্ছি। এখানে এখন যে বিষয়টা প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান যে বিষয়টা হয় সেটা নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি একটু দ্বিমত রয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন একই ব্যক্তি হয়ে থাকতে পারে এবং তিনি যুক্তরাজ্যের একটা উদাহরণ দিয়েছেন। সেখানে হচ্ছেন জামাতের নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ তাহের ভাই তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান 3টি পদের মধ্যে একটি সর্বোচ্চ 2টি পদে থাকতে পারবেন। দ্বিমত কিছুটা রয়ে যাচ্ছে এবং আমরা এখনও পর্যন্ত যে পিআর পদ্ধতিতে নির্বাচন কিভাবে হবে সেটি নিয়ে এখনও পর্যন্ত আমরা নিশ্চিতভাবে মানে প্রধান দলগুলোর মধ্যে কোনো রকম ঐক্য দেখতে পাচ্ছি না। আপনি এই প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং 2টি পজিশনে থাকা পিআর ইলেকশন নিয়ে জামাতের অবস্থানটা কি এখন? প্রথম কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট এবং বাংলাদেশের বাইরের প্রেক্ষাপটগুলো কিন্তু অনেক দিক থেকে যেমন কিছু মিলও আছে, আবার বেশ কিছু বিষয় কিন্তু অমিল আছে। বাংলাদেশের মানুষের পারসেপশন, বাংলাদেশের বিগত লম্বা সময়ে দেশ পরিচালনায় যারা ভূমিকা রেখেছেন সেটারও কিন্তু আমাদের সুখকর যেমন কিছু অভিজ্ঞতা আছে, অনেক তিক্ত অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে। আমরা আসলে কোনো কোনো জায়গায় আমরা দেখি বিদেশে রাষ্ট্রগুলোতে খুব সিম্পল ইস্যুতে স্বেচ্ছায় তিনি পদত্যাগ করছেন, আর আমাদের দেশে মানে পাহাড় সমান অপরাধ প্রবণতা থাকা সত্ত্বেও তাকে আন্দোলন করেও সরানো যায় না। তো এই যে মানে আমাদের দেশের মানসিক একটা মানে অবস্থার দিক থেকে এটাকে আমি বলবো যে নৈতিকতার জায়গায় আমাদের চরম অধপতনের জায়গা। এবং গতকাল সেনাবাহিনী কোনো একটা প্রোগ্রামে এটা বলেছেন যে মানবিক এবং নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করতে না পারলে আমরা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো। এই যে অ্যাসেসমেন্টগুলো কিন্তু হঠাৎ তৈরি হচ্ছে না। এই যে ওনার জায়গাটা কিন্তু উনি কালকে সেনাপ্রধান হন নাই, একটা লম্বা পথ উনি পাড়ি দিয়ে এসছেন। নিশ্চয়ই সেখানকার ওনার দীর্ঘ অভিজ্ঞতার অবজারভেশনটা কিন্তু বলেছেন। সুতরাং আমাদের দেশে যারা বিভিন্ন সময় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আবার একই সাথে তিনি দলের
গুরুত্বপূর্ণ পদে থাকেন, এই শেখ হাসিনাকে স্বৈরাচার কে কে বানিয়েছে এই পর্যালোচনা যদি করা যায়, তাহলে আমি আমার জায়গা থেকে একজন দেশের ক্ষুদ্র নাগরিক হিসাবে বলবো যে তার দল তাকে প্রথমত স্বৈরাচার বানিয়েছে। এবং এটা ওই সময়ই আমাদেরও তো কিছু বন্ধুবান্ধব ছাত্রলীগ আওয়ামী লীগ করে এরকম আছে, বলছে যে ভাই আমাদের তো মিটিং হয়, মিটিংটা একটা শো মিটিং, আসলে এটা কিছু না, এটা আপনারা বুঝবেন না, সিদ্ধান্ত একটা জায়গা থেকে দিয়ে দেওয়া হয়, ওইটা শুধু এখানে বলে দেওয়া হয়। তো এরপরে আরও কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আপনি দেখেন আপনার প্রশাসন বলেন, আপনার অ্যাডমিনিস্ট্রেশন বলেন, ডিসেন্ট্রালাইজেশন কিন্তু একটা কথা আছে ম্যানেজমেন্টে। ডিসেন্ট্রালাইজেশন যখনই না হবে, এক ব্যক্তির উপরে যখন আপনি অনেক ক্ষমতা দিয়ে রাখবেন, এই অনেক ক্ষমতায় একজন ব্যক্তিকে স্বৈরাচারের জায়গায় দাঁড় করিয়ে ফেলে, স্বৈরাচারের জায়গায় উঠিয়ে দেয়। তাই স্বৈরাচার থেকে আমরা তো মুক্ত করতে চাই। আমি এক স্বৈরাচারের একটা ব্যক্তিকে আমরা বিতাড়িত করেছি, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটা ব্যক্তি বিতাড়িত হয়েছে। স্বৈরাচার তো একটা রেজিমের নাম, কিন্তু এটা একটা আইডিওলজি কিন্তু এক অর্থে। ওইটাকে যদি আপনি রেখে দেন, রেখে দিয়ে যদি আপনি আবার সেই একই সিস্টেমে আপনি যান যে আমরা একই ব্যক্তির হাতে প্রধানমন্ত্রী থাকবে, তিনি দলের প্রধান থাকবেন, তিনি সংসদীয় দলের প্রধান থাকবেন, এত কিছু পাওয়ার যখন তিনি এক্সারসাইজ করেন খুব স্বাভাবিকভাবেই তার মধ্যে ফ্যাসিজম, তার মধ্যে স্বৈরাচারী নীতিটা উঠে আসাটা, আমি মনে করি এটা ব্যক্তির যতটা না সীমাবদ্ধতা, তার যতটা না দায়বদ্ধতা, তার চেয়ে আমরা যারা এই সিস্টেমটাকেই পরিবর্তন করছি না, আমি তো মনে করি আমাদের ত্রুটিটা বা আমাদের সীমাবদ্ধতা তার চেয়ে বেশি। এবং যেখানে আমরা এরকম একটা তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে আসছি, এত লম্বা একটা পথ, দেশ স্বাধীনের 53 বছর পার করে আমরা এখানে এসে যদি আজ এই সিদ্ধান্ত নিতে না পারি, ঐক্যমত কমিশন তো আমাদের কথা শুনে তারা একটা জায়গায় একমত হবেন বা একটা সিদ্ধান্ত তারা নেবেন। আমার মনে হয় যে আমরা যেমন অনেক বিষয়ে একমত হতে পারি নাই, এটা ঠিক, আবার অনেক বিষয় কিন্তু ইতিমধ্যে একমত হয়েছে, এটা অনেক বড় আশার দিক। এবং আমার কাছে কিরণ ভাই, আপনি আমার চেয়ে অনেক সিনিয়র মানুষ, শ্রদ্ধাবান মানুষ, আপনি আরও ভালো বুঝবেন যে আমরা কিন্তু মানে এই আলোচনার ফলপ্রসূ হওয়া না হওয়া, ব্যর্থ হওয়া, এই জায়গায় আমরা এখনও পৌঁছি নাই এই অর্থে যে আমাদের দীর্ঘ 17 বছর শুধু বললে হবে না, দীর্ঘ 53 বছরে যদি আমরা ধরি যে সকল মানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক আন্দোলনে সামিল ছিল এই দলগুলো, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ বসে এক টেবিলে আমরা আলোচনা করতে পারতেছি, এই সিনারিও আপনি কতদিন আগে মনে করতে পারতেছেন? সেটা তো কতদিন আগে মনে করতে পারতেছেন? মাসুদ ভাই একেবারেই ভেরি মানে এনাফ অ্যাচিভমেন্ট। এবং আপনি দেখেন সেখানে কেউ, আমি তো দেখি না যে তারা খুব এগ্রেসিভ মেন্টালিটি হচ্ছেন, হটটক হচ্ছে, এরকম না, প্রত্যেকে তার জায়গা থেকে কথা বলছেন। একবার ব্যতিক্রম বোধহয় হয়েছে যে 1-2টা দল বা কেউ ওখান থেকে ওয়াক আউট করেছেন, একেবারেই এক্সেপশনাল। এটা আমাদের ঘরের মধ্যে এরকম হয়, কথা বলতে বলতে রাগ করে উঠে যায়। এটা আমার কাছে কাউন্টেবল না। কাউন্টেবল হচ্ছে যে আমরা কথা বলতে বলতে হাসতেছি, সিম্পলি আমরা আলোচনা করতেছি। এবং আমি আমাদের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের ভাই, তার সাথে মাওলানা রফিকুল ইসলাম খান ভাই আছেন, তার সাথে সাবেক এমপি ডক্টর এস.এম. হাদিম হামিদুর রহমান আজাদ সাহেব আছেন। ওনারা বলেন যে আপনারা তো শুধু টেলিভিশনে পার্টটুকু দেখেন, আমাদের ওখানকার ইন্টারনাল যে অধ্যায়গুলো হয় ওইটা কিন্তু আপনারা দেখেন না। ওইটা কিন্তু আরো অনেক মানে খুবই সুইটনেস। ওটা বলে যে আমরা ওখানে চা খাই, কথা বলি, ওই যে ওখানে একটু কথা কাটাকাটি হয়, রাগারাগি হয়, ওইটা পরে আমরা আলোচনা করি যে আচ্ছা এটা আপনি বলেছেন ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই, এটা বলবেন। এটা না বললে তাহলে এখানে আমরা আলোচনা আসলাম কি? আমরা তো এই 14 দল মিলে তো এক দল যদি হইতাম ওই আগের আওয়ামী লীগের মতো, যে নামকাওয়াস্তে 14 দল, নামকাওয়াস্তে গৃহপালিত বিরোধী দল, তো এই তকমা তো আমরা আজকের এই যুগে আমরা কেউ নিতে চাই না। তো সুতরাং আলোচনা যেটা হচ্ছে সেই জায়গাটা আমি মনে করি যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, চিফ জাস্টিস সহ যে আলোচনাগুলো হচ্ছে এগুলো আমাদের বিগত দিনের তিক্ত অভিজ্ঞতাগুলো কিন্তু সামনে রাখা খুব জরুরি। যে আমি ব্যক্তিগতভাবে, আমাকে ধরেন আমি মহানগরীর সেক্রেটারি, আবার আমাকে যদি আপনি পাশাপাশি একটা থানারও সভাপতি করে দেন, আবার আমাকে নির্বাহী কমিটিতেও একটা দিয়ে রাখেন, আবার আমাকে যদি পার্শ্ববর্তী একটা দিয়ে রাখেন, আমি এটা খেয়াল করি এখনও। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি কিরণ ভাই, যে আমাদের রাষ্ট্রীয়ভাবে সংস্কারের জন্য যে কাজগুলো হচ্ছে তারও আগে আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের মনোনিবেশ করা উচিত। রাজনৈতিক দলগুলো সংস্কার না হলে আমি আজকের এই রেকর্ডে আপনাকে রেখে যাচ্ছি
আমি আপনাকে এই ধৃষ্টতা দেখাবো না যে আপনি লিখে রাখেন, তবে আমার অন্তর বলে যে রাজনৈতিক দলগুলো সংস্কার না করলে আমাদের ঐক্যমত কমিশনের যত সংস্কারের কথা বলেন ইমপ্লিমেন্ট কে করবে? ইমপ্লিমেন্ট তো আমরা করব। আমরা এই রাজনৈতিক দলের ছোট ছোট কর্মী যারা আছি, আমাদের সিনিয়র লেভেল যারা আছে, এক্সিকিউশন লেভেলের কিটা যাদের হাতে, স্টিয়ারিংটা যাদের হাতে, তারা এটাকে মেন্টালি সিনসিয়ারলি সিরিয়াসলি এটাকে সে ওন করে কিনা, দিস ইজ ভেরি বিগ পারসেপশন। সেই জায়গাটা কি আপনি একেবারে সব কিছুর ঊর্ধ্বে ওঠে কোনো রাজনৈতিক মতের বাইরে গিয়ে আপনি কি বলতে পারবেন নির্দ্বিধায় যে 2024-এর 5ই আগস্টের পরে সকল রাজনৈতিক দলগুলো, অথবা তা না হোক অন্তত হাতে গোনা 2-4-5টা রাজনৈতিক দল যাদেরকে চোখের সামনে জনগণ সবসময় দেখতে পায়, তারা তাদের রাজনৈতিক কাঠামোতে মৌলিক চরিত্রের কোনো পরিবর্তন নিয়ে আসতে পারছে? জি, প্রশ্নটা রাখলাম। আমি সবুজ ভাইয়ের কাছে একটু আসতে চাই, এবং যেটি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই যেটি বললেন সেটি আসলে বলে যে আজকে হাসিনাকে দৈত্যে দানবে রূপান্তর করেছে তার ক্ষমতা, এবং তার দল থেকে কিন্তু এই দানবে পরিণত করেছে। এবং তিনি বললেন যে একটি ব্যক্তি, যিনি বললেন যদি সব জায়গার মধ্যে তিনি দায়িত্ব পান তাহলে তার মধ্যে কিন্তু এক ধরনের এই ফ্যাসিজমের যে সংখ্যাটা সেটা থাকতেই পারে। সে কারণে জামায়াত ইসলাম পক্ষ থেকে কিন্তু যেটি জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, এবং জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বলেছেন, দুজনের মধ্যে দ্বিমত দেখা দিচ্ছে। আপনি কীভাবে বিশ্লেষণ করবেন এই ক্ষমতায়নের জায়গাটা নিয়ে? সহজ ভাই, শুরু করার আগে একটু শুধু পয়েন্ট দিয়ে দিই, সরি একটু। সেটা হচ্ছে যে আপনার মনে আছে কেমন ভাই যে শেখ হাসিনাকে বলে দিতে হতো মন্ত্রীর একটা ফোন চুরি হয়েছে, পরে আমরা পত্রিকায় দেখতাম শেখ হাসিনার নির্দেশে চোরের কাছ থেকে সেই ফোনটা উদ্ধার করা হয়েছে। কান ইউ ইমাজিন? তার ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দরকার কি, ওই দেশের আইজিপি দরকার কি ছিল, ওখানকার এসপির কি দরকার ছিল, ওখানকার ওসির কি দরকার ছিল, এই পুলিশদের আমাদের কি দরকার ছিল, যদি একটা ফোন উদ্ধার করার জন্য শেখ হাসিনাকে নির্দেশ দিতে হয় যে গাছ কাটা মাছ চুরি সবকিছুর জন্য বলতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করা হয়েছে, সেটি তো নিশ্চয়ই আমরা দেখছি। সরি, আমি নিশ্চয়ই ভালো একটা উদাহরণ দিয়েছেন। কথা তো আসলে হয়েছে কি, বিষয়টা হচ্ছে যে আপনি এক ব্যক্তি কাছে যদি সব ক্ষমতা থাকে, এটার মধ্যে তো এটা তা ফেসিস্ট হয়ে ওটা বা এই ক্ষমতা অপব্যবহার করার অনেক সুযোগ থেকে যায়, এবং এটা দল এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটার প্রতিফলিত, এবং তখন এটা যা হয় বুমেরাং হয়ে যায়, যেটা শেখ হাসিনার কথা বলেছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু দলেরও সভাপতি প্রেসিডেন্ট ছিলেন, আবার রাষ্ট্রপতি জিয়াও ছিলেন। তো উনি কিন্তু ফেসিস্ট হয়ে উঠেন নাই, আমি আমাদের বাংলায় উঠেন নাই। বিষয়টা হচ্ছে যে উনার বিবেক যারা, উনি যতটাই তাড়িত ছিলেন, সে তখন সংবিধানও ছিল, এখনও সংবিধান আছে, তখনও রাষ্ট্র পরিচালনা উনি করেছেন, এরপরে অনেক সরকার রাষ্ট্র পরিচালনা করেছে। তো কাজেই অনেক মন্ত্রী ছিল, অনেকের এমন না যে হ্যাঁ এটা ঠিক আছে যে একজন দলীয় প্রধান থাকেন, উনি আবার পরে প্রধানমন্ত্রী হন বা প্রেসিডেন্ট হন, বা উনি আবার সংসদ নেতা বা নেত্রী হন। এতগুলি পদ একজনের কাছে থাকলে তো এটা খুব ভালো কথা, অনেকের মধ্যে ডিস্ট্রিবিউট হলে এটা ভালো, খারাপ না। কিন্তু এটাই একমাত্র গ্যারান্টি নয় যে একটা সুশাসনের জন্য, এটাই একমাত্র গ্যারান্টি নয় যে আপনি যদি অনেকের কাছে দিয়ে দেন, সেখানে যদি আপনার বিবেক, আপনার যদি নৈতিক শিক্ষা না থাকে, আপনার যদি নৈতিকতার মানদণ্ডে যদি নিজেকে পরিচালিত করতে না পারেন, আপনি যদি সত্যিকার অর্থে ওই ধরনের সৎ না হন, যে আর্থিক সততা না, রাজনীতির ক্ষেত্রে পর্যন্ত, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নানাভাবে, তাহলে কিন্তু যতই ভাগ করেন না কেন, অনেক মানে 100 একজনের জায়গায় 50 জনকে দিলেও কিন্তু সেখানেও কিন্তু আপনি খুব ভালো দেশ পরিচালনা করতে পারবেন, তা কিন্তু নয়। কথাটা হচ্ছে যে ঠিক আছে, এটা আমি তো দেখলাম যে ঐক্যমত কমিশন, আপনারাও দেখেছেন যে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন যে কমপক্ষে 2টা থাকতে পারে একজনের কাছে। আগে যেরকম 3টা হয়ে যেত, দুইটার মধ্যে আসছেন। আসলে এগুলো আমার মনে হয় এখন যেসব আমরা আলোচনা দেখছি, আমরা যেসব তর্ক বিতর্ক দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য রাজনীতির মধ্যে, এগুলো কিন্তু আমার কাছে অনেক বড় কিছু মনে হয় না। আমার কাছে অনেক কিছু বড় মনে হয় ওইটাই, যে এই ধরনের 16-17 বছর যে একটা ফ্যাসিস্ট রেজিমের মধ্য দিয়ে বাংলাদেশের যে মানুষের অনেকের মনস্তত্ত্বের মধ্যে পরিবর্তন ঘটেছে। একটি দল যারা আওয়ামী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট, তাদের মন মানসিকতার মধ্যে আমার ধারণা
তাদের এক্সেপশন থাকতে পারে, তারা মনেই করে, তারা এখনো মনে করে না যে শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার, যে পরিচয়, যে দেশ শাসন হয়েছে, তারা যে ভুল করেছে, তারা যে অন্যায় করেছে, তারা যে গণহত্যা চালিয়েছে, এটা যে একটা অন্যায়, তারা যে লুপ্তরাজ করেছে, এটা একটা অন্যায়, তাদের এই সেই বিবেকই দ্বারাই তারা তাড়িত নয়, সে তাড়িত হন না তারা। তো তাহলে এই ধরনের মন মানসিকতা নিয়ে তো আপনি যদি যখন পথ চলবেন, তখন তো কিসের দেশ পরিচালনা করবেন? আপনি তো মানুষ হিসেবেই আপনি যে একজন মানুষ, সেই হিসেবে তো আপনি নিজেকে প্রতিষ্ঠা করতে পারছেন না। দেশ পরিচালনা তো অনেক পরের কথা। এবং সাইড বাই সাইড আরেকটা জিনিস আমি বলি, বাংলাদেশের পার্সেন্টেজ আমি বলতে পারবো না, তবে বাংলাদেশের মানুষের মধ্যে মেন্টাল মানে সাইকির মধ্যে এটা ঢুকে গেছে যে এখন আর আগের সেই বাংলাদেশ, এখন থেকে 30 বছর আগে মানুষ যেটা ভাবতো এখন কিন্তু এটা ভাবে না। এখন মানুষ কি আপনি মনে করছেন দেশের সৎ মানুষের সংখ্যা কমে গেছে? একজন মানুষের বাংলাদেশের ম্যাক্সিমাম, যেটা বলছিলেন যে ক্ষমতা যদি কয়েকজনের কাছে দেওয়া হয়, তিনি সৎ যদি না হন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে সেটা আরো বিপদ ডেকে আনতে পারে। না তাহলে যেটি হচ্ছে যে তাহলে একজন ব্যক্তি, তাহলে বাংলাদেশের সৎ মানুষের সংখ্যা ভবিষ্যৎ রাজনীতি কমে আসবে কিনা? না না না, আমি কিন্তু আমি ক্লিয়ার করতে পারিনি হয়তো সময়। সেটা হচ্ছে যে আমি সেটা বলিনি, আমি বলছি যে আপনি যখন ক্ষমতাটা অনেকের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিবেন, এটা দলীয় প্রধান হতে পারে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যেটা যেটা আলোচনা হচ্ছে, বা বিভিন্ন পদ, সেটা খারাপ কিছু না, ভালো। সেটাই একমাত্র গ্যারান্টি নয় সুশাসনের জন্য এবং দুর্নীতি। আমি বলি সেটা হইতেই পারে, দরকারও আছে কিছু কিছু। সমর্থন করেন কিনা না, আমি বলছি কিছু 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 দরকার আছে, কিন্তু আমার কথাটা হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু এই সাইকিও আছে এখন, যে আপনি ওই মানে এখন থেকে 50 বছর আগে সেই চিন্তা চেতনা নাই। মানুষ এটাও ভাবে যে মানুষ এটা ভাবে যে এই বাংলাদেশে যেমন দুর্নীতি হবে না, বাংলাদেশে কেউ যারা মানে স্বৈর শাসকরা যাতে না হয়ে উঠে, বাংলাদেশের মানুষ এটা ভাবে যে এখন যে রাজনৈতিক দলগুলি আছে তারা কি জনগণের পক্ষে কথা বলছেন কিনা। মানুষ কিন্তু খুব ভালোভাবে বুঝে, মুখে বললে হবে না, এবং বাংলাদেশের পক্ষে বলছেন কিনা, এই সব কিছু কিন্তু ভাবে। কিন্তু কাজেই এই সাইকেলের মধ্যে চেঞ্জ আসছে। আপনি ইচ্ছা করলেই আপনি দুর্নীতিবাজ হয়ে পার পেতে পারবেন না, আপনি ইচ্ছা করলে ফেসিস্ট হয়ে পার পেতে পারবেন না। বাংলাদেশের ওই পরিবর্তনটা ঘটে গেছে। কাজেই এখানে যারা রাজনীতি করেন, অনেকে অনেক কথা বলে শুনি, কাজে যারা রাজনীতি করেন নিশ্চয়ই তারা বিচক্ষণ আছেন, নাহলে তারা তো এটা নিশ্চয়ই বুঝে, তারা যদি ফেসিস্ট হয়ে উঠে, তারা যদি দুর্নীতিবাজ হয়ে ওঠে, তারা যে ক্ষমতা থাকতে পারবে না এটা তারা বুঝে, এবং এটা থেকে পারও পাওয়া যাবে না। তো কাজে এটা যখন এই বিবেচনা যখন তাদের মধ্যে আছে, তারা নিশ্চয়ই নিজেদেরকে সেভাবে পরিশুদ্ধ করে আগাবেন, আমি সেটা মনে করি। আর না করলে তো বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছেই। নিশ্চয়ই। এবং যেটি সর্বশেষ মেসেজ জনাব কামালউদ্দিন সুবোধ বলেন, সেটি হচ্ছে যে ভবিষ্যতে ফ্যাসিস্ট হলে, নৈরাজ্য করলে, দুর্নীতি করলে, অন্যায় করলে, সেটি কিন্তু যেটি বলবার চেষ্টা করলেন, আমরাও সেটা বিশ্বাস করি, সেটি কিন্তু বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা কিন্তু আর খুব বেশি যে মেনে নেবে সেটি কিন্তু আমরা আশা করতে পারি না। আমি দুজন অতিথি রয়েছেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ রয়েছেন, সিনিয়র সাংবাদিক কামালউদ্দিন সবুজ, দুজনকে নিয়ে আবার ওটা শেষ বিরতির পর অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। ইসমাইল মির্জা শুভরাত্রিতে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ রয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক কামালউদ্দিন সবুজ। আমরা ডক্টর মাসুদ আপনার কাছে আসছি এটি নিয়ে, যে পিআর পদ্ধতি নির্বাচনের কথা বলছেন, খুব কনফিডেন্টলি আপনারা এটা নিয়ে আগাচ্ছেন মনে হচ্ছে। তো আপনারা কি মনে করেন, আমি কয়েকটা প্রশ্ন একসাথে দিই, আপনি যদি সেই জায়গাটা চিন্তা করে আপনার বিশ্লেষণ দেন। এই পদ্ধতি নির্বাচন হলে আপনারা কেমন আসেন পাবেন, বাবা আপনাদের কোনো রকম কোনো পর্যবেক্ষণ বা পরীক্ষা নিরীক্ষা আছে কিনা, স্টাডি আছে কিনা? তারপর হচ্ছে যেটা ইসলামী দলগুলোর সাথে আপনাদের যে সমঝোতার যে কথাটা, সেটির অগ্রগতি কতটুকু হচ্ছে। এবং শেষে যদি একটা প্রশ্ন আপনাকে করে দিই, একই সাথে করে দিচ্ছি, সেটি হচ্ছে যে আসলে কি মানুষের মধ্যে একটা মনে হতে পারে কিনা যে বিএনপি জামাত ভিতরে পর্দার আড়ালে তাদের মধ্যে একটা আমি আতাত বলবো না, আতাত শব্দটা তো ভালো লাগে না, মধ্যে একটা নির্বাচনী সমঝোতার একটা আছে কিনা, এই তিনটে জায়গা একটু বিশ্লেষণ করবেন। সত্যি কথা বলতে কি কিরণ ভাই, আসলে নির্বাচন বা একটা ভোট অথবা দেশ পরিচালনা, মন্ত্রী, এমপি, এসব কিছুর বাইরে জনগণ ভিতরে ভিতরে মনে করবে কেন? জনগণ তো উপরে উপরে প্রকাশ্যে খুব নিশ্চিন্ত মনে এটা মনে করতে হবে।
এই মনে করাটা যতদিন রাজনৈতিক দলগুলো নিশ্চিত করতে না পারবে জনগণের মধ্যে, ততক্ষণ পর্যন্ত দেশের জাতীয় ঐক্যের কথা আমরা বলি না, গণ ঐক্যের কথা বলি না, জাতীয় সরকারের কথা বলি না, এটা বাস্তবে হবে না। এটা করতে হবে এবং এটা রাজনৈতিক দলের দায়িত্ব যে আমরা প্রত্যেকে দ্বিমত পোষণ করি কিন্তু রাষ্ট্রের প্রশ্নে আমরা একমত হয়ে কাজ করতে পারি। এই সিনারিওটা জনগণের মধ্যে তুলে ধরতে হবে। দেখেন জুলাই ঐক্য কি হয়েছিল, আপনি একটু আগে আলোচনায় আসলো না যে বিকল্প কি, বিকল্প মানে কি? ওই দিন আমাদের শেখ হাসিনা যখন বলেছিল শেখ হাসিনার বিকল্প কে, আমাদের এই ছাত্র জনতা তখন স্লোগান তুলেছিল তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। তো এদেশের জনগণকে তো এত বোকা ভাবার কারণ নাই। আমি বলছি এই কারণে যে রাজনৈতিক দলগুলোকে এই ভিতরে ভিতরে না, প্রকাশ্যে আমাদেরকে এটা বলতে হবে, সহজে কথা বলতে হবে। আমার সাথে মতের বিনিময় থাকবে, মতের পার্থক্য থাকবে, মত থাকবে, দ্বিমত থাকবে, ভিন্ন মত থাকবে, এটাকে মেনে নেওয়ার মতো সহনশীলতাও আমাদের থাকতে হবে। সেই সহনশীলতার যদি কোনো প্রতিক্রিয়া আমাকে ব্যক্ত করতে হয়, সেই প্রতিক্রিয়া ব্যক্তের মধ্যে একটা শিষ্টাচার থাকতে হবে। আমি বলি যে আমি ব্যক্তিগতভাবে জামাতের খুবই ক্ষুদ্র কর্মী, সেই জায়গায় আমাদের নেতৃবৃন্দকে আমি ফলো করার চেষ্টা করি। নিশ্চয়ই করতে হয় আমাদের। 2024-এর জুলাই আগস্টের পরে, 5ই আগস্টের পরে থেকে শুরু করে মনে করা হয় যে এই দলগুলোর মধ্যে এক ধরনের ভিন্নতা তৈরি হয়েছে। হওয়াটা কিন্তু এক দৃষ্টিতে এটা বাস্তব, কারণ 5ই আগস্টের আগের বিষয় আর 5ই আগস্টের পরের বিষয় প্রেক্ষাপট তো এক না। সে সময় আমরা সবাই মিলে একটা ফেসিজমের বিরুদ্ধে লড়াই করেছি। এখন ফেসিবাদ মুক্ত একটা রাষ্ট্রে আমরা এখন একসাথে কাজ করতে চাই। একসাথে কাজ মানে কি, এখন 15টা 20টা 30টা দল আছে, সব মিলে কি আমরা বলে দেবো যে এখন আর কোনো দল নাই, সব মিলে একটা দল তো বাকশাল হয়ে যাবে? তাহলে কি হবে? তা আমরা বিউটি অফ ডেমোক্রেসি কি বলি? বিউটি অফ ডেমোক্রেসিতে বলি যে আমাদের মতের ভিন্নতা, দ্বিমত, ভিন্ন মত থাকবে, কিন্তু সেটার ক্ষেত্রে আমাদের শিষ্টাচার, শালীনতাটা থাকতে হবে। এখন সেই শালীনতাটা কোথায়? আজকে আমি জনাব সালাউদ্দিন সাহেবের বক্তব্য দেখার সুযোগ পেয়েছি যে আমরা এই কোনো অবস্থাতেই আর রাজাকার রাজাকার স্লোগান দিয়ে বিভেদের রাজনীতি তৈরি করতে চাই না। বাট এটা তো আমরা 2 মাস 3 মাস পার না হতেই দেখেছি যে সেখান ওই দলেরই কোনো একজন সিনিয়র নেতা এই প্রসঙ্গ তুলে ফেললেন। তো এটা তো আমরা বলছি যে এইটা তো মানে ফেসিবাদের, এটা তো শেখ হাসিনার ইয়া ছিল, বিভেদ তৈরি করার একটা ভাগ ছিল, বিএনপিকে জামাত থেকে আলাদা করা, জামাত থেকে বিএনপিকে আলাদা করা, জোট ভেঙে দেওয়া, হেন কাজ নাই করে নাই। আমি একটা টকশোতে বলেছিলাম যে আমাকে মানে 50টা যদি পুলিশ আমার গায়ে আমার পিঠে আঘাত করে, তার মধ্যে 49টা আঘাত ছিল শুধু এই প্রশ্নে যে বিএনপি ছাড়েন সব ঠিক করে দেব, ভারতের বিরুদ্ধে কথা বলবেন না সব ঠিক করে দেব, আওয়ামী লীগ যা করে এটা শুধু আপনারা মেনে নেবেন, কোনো অন্যায় হলে প্রতিবাদ করতে চাইলে করবেন, কিন্তু খুব স্ট্রিক্ট হবেন না, আপনাদের সব ঠিকঠাক করে দেবো, কিচ্ছু হবে না, এখন আপনি বাইরে চলে যাবেন। তা আমি বললাম যে আমাদের কোশ্চেন তো এগুলো মেনে নেওয়ার মতো কোনো বিষয়। তো সেই জায়গায় বলছি যে পিআর পদ্ধতির নির্বাচনের প্রসঙ্গটা আপনি তুলেছেন। আজকে আমরা বলতে চাই যে পিআর পদ্ধতির ইলেকশন আমাদের স্ট্র্যাটেজিটা তো হচ্ছে, আমরা আশা করি যে দেখেন জুলাই আগস্টের আগে 17 বছর জামাত ইসলামী যে নির্যাতন নিপীড়নের মুখে পড়েছে এবং যে সব কারণে আমরা নির্যাতিত হয়েছি, তার মধ্যে মূল ছিল আমরা বাংলাদেশের বাইরে কোনো আধিপত্যবাদকে আমরা মেনে নেই নাই। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, একেবারে লোকমুখে এটা প্রচারিত ছিল যে এটা এই দেশে যে কিছু দালালরা করেছে, আর মূলত ইনস্ট্রাকশনটা এসছে দেশের বাইরে থেকে একটা শক্তির, তাদের ইন্ধনে তাদের নির্দেশে দেশে কিছু দালালরা এটা বাস্তবায়ন করছে। আমরা সেই আধিপত্যবাদের কাছে কিন্তু মাথা নত করি নাই। সুতরাং সেই আধিপত্যবাদের বিরুদ্ধে যে জনগোষ্ঠী আছে এদেশে, তারা, আমি আশা করি জামাত ইসলামীকে তারা পছন্দ করে বলেই গতকালকে সমাবেশে আমাদের প্রত্যাশার তুলনায় আমাদের 350 মাইক দিয়েছি, কাভার করে নাই। আমরা অর্ধশত এলইডি দিয়েছি, কাভার করে নাই। আমরা আমাদের মানে স্কেচ ম্যাপ করেছিলাম হচ্ছে দৈনিক বাংলা, তারপরে এদিকে বাংলা মোটর, এরপরে এদিকে করেছিলাম আমাদের মালিবাগ, এরপর এদিকে করেছিলাম গুলিস্তান, অথচ সব ছাড়িয়ে কল্যাণপুর, ওদিকে যাত্রাবাড়ি, এদিকে বাবুবাজার, এদিকে আমাদের ইয়া পর্যন্ত গাবতলী পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলে আসলো। পুলিশ এক পর্যায়ে মানে ওনারা বলছে যে ভাই আমরা তো আমাদের যে স্কিয়া ছিল, প্ল্যানিং ছিল, প্ল্যানের বাইরের লোক চলে আসছে, এখন আপনারা আপনাদের মতো করে দেখেন, আমরা আমাদের মতো করে দেখতেছি। আলহামদুলিল্লাহ আমাদের লোকরা দায়িত্ব নেব। তো সেই জায়গায় আমরা আশা করি যে জনগণ জামাতের পাশে 17 বছর ছিল। এখনকার এই পরিস্থিতিতে আমরা যে রোলটা করছি, বিশেষ করে 5ই আগস্টের পর কিছু কিছু জায়গায় কিছু কিছু
ছোটোখাটো কোনো ক্ষেত্রে মাঝারি বড় ধরনের কিছু অকারেন্স হয়েছে, এই সমস্ত বিষয়ের সাথে জামাত ইসলামীর যেহেতু একেবারে কোনো ধরনের মানে সম্পৃক্ততা হয় নাই তা বলবো না, ছোটোখাটো দুই একটা ছাড়া ব্যতিক্রম এরকম হয়েছে, সেগুলো শক্ত দৃষ্টি আকর্ষণ জামাত করেছে। জামাতের আমি সবসময় বলেন আমরা মানুষের সংগঠন, এমন না আমাদের ভুল হবে না, তবে ভুলটাকে আমরা প্রশ্রয় দেই কিনা সেটা জনগণ বিবেচনা করছে, এবং করছে বলেই আমরা আশা করি যে পিআর পদ্ধতিতে আমাদের একটা ভালো সংখ্যক জনসমর্থন আমরা পাবো, যে জনসমর্থনের ভিত্তিতে আমরা আশা করি যে জনগণের প্রতিনিধিত্ব করে দেশ পরিচালনার দায়িত্ব যদি আল্লাহ তাআলা কবুল করেন এবং জনগণ যদি চায়, আমরা পরিচালনা করার মতো ক্যাপাসিটি জামাতে ইসলামীর হাতে আছে এবং সেটা আমরা করতে পারবো। আর দলগুলোর সাথে আপনি যেটা বলেছেন, গতকালকে আমাকে সাংবাদিকরা যখন জানতে চেয়েছে, আমি তখন বলেছি যে আসলে এখান থেকে জোটের কোনো ঘোষণা দেওয়ার মতো সমাবেশ এটা না, আর এটা কোনো জোটের ঘোষণা সমাবেশ থেকে হয় না। তবে এখানকার স্টেজ দেখে আপনি বুঝতে পারবেন যে দিস ইজ সিনারিও, ইজ দিস মেসেজ, এটা একটা মেসেজ। মানে কি মেসেজ? যে এখানে কারা আসছে, আচ্ছা, মানে আমাদের তো 7 দফার সাথে সম্পৃক্ত যারা মনে করেন এই 7 দফার সাথে তার একমত, এবং আমাদের ওখানে 18টা দল এসছে, আরও 11টা দল আমাদের এটার সাথে তারা বলেছে আমরা আসতে পারি নাই, অনেকে উপস্থিত ছিল বাট তাদেরকে আমরা বক্তব্য দিতে পারি নাই। তখন আমরা বলেছি যে ঠিক আছে, আমরা সময় কভার করতে পারলাম না, অনেক গরমের কারণে শেষ করে দিতে হচ্ছে, বা আমাদের 5:30টার মধ্যে শেষ করার কথা, তাদের আমরা নাম পড়ে শুনেছি। তো এই 18 এবং আরও 11 এই দলগুলো কিন্তু জামাত ইসলামের এই 7 দফার সাথে, এবং তারাও আগে এই দফাগুলো ঘোষণা করেছে, আমাদের এই দফার সাথে একাত্মতা ঘোষণা করেছে। সুতরাং এটা একটা মোর্চার দিকে যাচ্ছে, একটা জোটের দিকে যাচ্ছে। আচ্ছা, এই জোটের দিকে যাওয়ার ক্ষেত্রে পিআর পদ্ধতি একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এবং জাতীয়তাবাদী দল বিএনপি সহ আর 1-2টা দল ছাড়া বাকি অন্য সব দলগুলো ইতিমধ্যে এ ব্যাপারে শুধু একমতই হয় নাই, কোনো ক্ষেত্রে বক্তব্য হচ্ছে, কালকে যারা বক্তব্য দিয়েছে শুধু জামাত ছাড়া এই কথা বাকিরা বলেছে যে আমরা এই পিআর পদ্ধতি না আসলে বাংলাদেশের বিরাজমান পদ্ধতিতে যে মানে জাল ভোটের সুযোগ থাকে, কালো টাকার সুযোগ থাকে, পেশি শক্তির সুযোগ থাকে, মনোনয়ন বাণিজ্যের যে সুযোগ থাকে, এই সুযোগগুলো থেকে নতুন বন্দোবস্তের দিকে ছাত্র জনতা যে কথা বলেছে যে আমরা একটা নতুন বন্দোবস্তের দিকে যেতে চাই, একটা নতুন প্রক্রিয়ার দিকে যেতে চাই, সেই প্রক্রিয়াটার একমাত্র সুযোগই হচ্ছে যে পুরাতন বন্দোবস্তকে ফেলে রেখে আমরা নতুন প্রপোর্শনাল মানে রিপ্রেজেন্টেশনের জায়গাটা আমরা নিশ্চিত করতে চাই। সেই জায়গাটা আমরা মনে করি যে মানে জনগণের কাছে মানে প্রত্যাশিত হয়েছে। আমি একটা মন্তব্য করছি, আমার নিজস্ব কোনো মন্তব্য নয়, ফেসবুক বা অন্যদের মন্তব্য বলছে যে ভোট দিব সন্দ্বীপে, এমপি পাবো মালদ্বীপে। এই যে বলছেন যে আমি আমার নিজস্ব চয়েজের যে জায়গার এমপিটা, সেই এমপি সাহেবকে আমি পাবো না, দেখা যাবে যে যিনি আমার এলাকাকে চেনেন না, আমাকে চেনেন না, আমার মানুষগুলোকে চেনেন না, সেই ধরনের নির্বাচন পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু পিআরের কথা বলা হচ্ছে। সো এটি মানুষের মধ্যে কিন্তু একটা বিশ্লেষণ রয়েছে, সেটাকে একটা ছোট্ট করে বলবেন। কারণ আবার আমাদের দেশে কিন্তু এটাও আছে যে এমপি হয়েছে জনগণের ভোটে, এরপরে লিখে যখন বক্তব্য দিচ্ছে লিখিত কথাটাও তিনি বলতে পারছেন না, সেটাও কিন্তু আমাদের ভোটেই নির্বাচিত হয়েছে। সুতরাং এই দুটো জায়গায় কিন্তু আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে আমাদের মন্ত্রী এমন হয়েছেন যে তিনি তার মন্ত্রণালয় সম্পর্কে তার কোনো ধারণা নাই, তাকে বলা হয়েছে মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী আপনি এই বিষয়ের উপরে কথা বলেন, উনি বলছেন যে কি বলছেন আমি তো বুঝতে পারি নাই, আচ্ছা আমার এই কথাটা শোনেন। থার্ড টাইম স্পিকার যখন ওনাকে বলেছেন তখনই উনি বুঝতে পারছেন না হোয়াট ক্যান আই ডু অ্যান্ড হোয়াই টু ডু, তিনি বুঝতে পারছেন না। এইরকম মন্ত্রী এবং এমপি তো আমাদের জনগণ ভোট দিয়ে বানাইছে, তো সেই দেশে আমরা একটু বিকল্প চর্চাটা করে দেখি না, এটাই তো শেষ কথা নয়, একটা সুযোগ নিয়ে দেখি না। নিশ্চয়ই মাসুদ ভাই কিন্তু বেশ বিশ্লেষণ করলেন, ডক্টর মাসুদ, এবং তিনি পিআর পদ্ধতি নির্বাচনের কথা বললেন। আসলে আমরা প্রস্তুত কতখানি সেটি একটা বিষয়, এবং একই সাথে আমি আমার নিজের মন্তব্য না, আমি বললাম যে ফেসবুক অন্য জায়গায় যেটা বলছে যে ভোট দিচ্ছি আমি সন্দ্বীপে কিন্তু এমপি পাবো মালদ্বীপে, এ ধরনের মন্তব্য কিন্তু নানা রকমভাবে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আপনি পিআর পদ্ধতির নির্বাচন, জামাত বিএনপির মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং, সব দলগুলোর আন্ডারস্ট্যান্ডিং, সব কিছু মিলে আপনার শেষ বিশ্লেষণ কি? প্রথম কথা হচ্ছে যে আমার কাছে মনে হয় পিআর পদ্ধতি বা এই মুহূর্তে সামনে যে নির্বাচন হবে, যেটা হয়তো অতি সন্নিকটে, সেই নির্বাচনের জন্য এই পিআর পদ্ধতি এখনও বাংলাদেশে ম্যাচিউর করে নাই, এটা আমার কাছে মনে হয়। আপনি দেখেন যে গণতন্ত্রের যে চর্চা যে বিভিন্ন দেশে দেশে হয়ে থাকে, আমরা তো ওয়েস্টার্ন অনেক মানে উদাহরণ টানি, এই যে আমরা যে আপনার কী বলে মার্কিন যুক্তরাজ্যের কথা যে বলি, তারা কি পিআর পদ্ধতি গ্রহণ করেছে?
তারা তো এই কয়েকশো বছর তাদের এখানে ডেমোক্রেসি, এই যে পার্লামেন্ট রিফর্ম গভর্নমেন্ট, আমাদের দেশে এটাও তো এখন যেটা আছে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি, ওইটাই ফলো করছি আমরা। আমাদের কথা ছিল বাংলাদেশে যে 16-17 বছর যেই ফেসিবাদী সরকার ছিল, এই এখন বাংলাদেশের ভবিষ্যতে যেই সরকারটা, এটা একটা স্টেবল গভর্নমেন্ট হওয়া উচিত। এবং আমার মনে হয় পিআর পদ্ধতিতে এই মুহূর্তে দিলে এটা খুব বেশি স্টেবল গভর্নমেন্ট হবে বলে আমার কাছে মনে হয় না। সো এটার অর্থ এই না যে ওই স্টেবল গভর্নমেন্ট হয়ে গেলে যে তারা যে সব ঠিক করে ফেলবে, বা তারা যে আপনার সমাজের যে মানুষের যে চিন্তা চেতনা সব কিছুকে ধারণ করে যে তারা যে সব অনেক সমস্যার সমাধান করে দেবে, সেই গ্যারান্টি সেটা আমি বলছি না। দ্বিতীয় হইতেও পারে, না হইতে পারে, কিন্তু বাট আমরা উই নিড এ স্টেবল গভর্নমেন্ট ইমিডিয়েটলি। সেটা পিআর পদ্ধতিতে মনে হয় এই মুহূর্তে সম্ভব হবে না, মনে হয় রাইট এট দিস মোমেন্ট। সেটা একটা ব্যাপার। সেকেন্ডলি হচ্ছে যে আমার মনে হয় বাংলাদেশের মানুষ যারা এখন ভোটার, যারা যত কোটি হবে, তাদের বেশিরভাগই আমার মনে হয় না, কারণ এটা নিয়ে তো কোনো সমীক্ষাও নাই, কোনো গণভোটও হয় নাই, যে এটা আপনি কীভাবে বলবেন। আমার কাছে মনে হয় না যে সে, যেটা আমি বললাম, ম্যাচিউর করেছে, যে তারা এখন যে আমাদের যে পদ্ধতি অলরেডি চালু আছে অ্যাজ অফ টুডে, মনে হয় সেটাই চায়, বেশিরভাগ লোক তাই চায়। ভবিষ্যতে কি হবে সেটা এখনো বলা যায় না। তবে আমার মনে হয় এটা নিয়ে এই পিআর পদ্ধতি বা এটা কিন্তু দেখেন প্রথম কিছুদিন কিন্তু এটা ছিল না, এটা কিন্তু গত অল্প কয়েক সপ্তাহ আগ থেকে এটা এই পিআর পদ্ধতিটা খুব লাইমলাইটে চলে আসলো। সে ঐক্যমত কমিশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাজনৈতিক পরে হঠাৎ করে, কিন্তু এর আগে দেখেন কিন্তু এটা নিয়ে ছিল না। কিন্তু কাজেই বিষয় হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলি, এই সবগুলি রাজনৈতিক দল যারা আজকে তর্ক বিতর্ক করছেন, আমার সমালোচক এটাও বলেছেন যে তারা যখন বিভিন্ন ওই যে ঐক্যমতে কমিশনে যান বা বিভিন্ন জায়গায় একসাথে বসেন, তর্ক করেন, বিতর্ক করেন, আবার যখন অফ স্ক্রিনে থাকেন বা যখন আলাদা, তখন মধ্যে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণও থাকে। এ অত্যন্ত ভালো কথা, সেটা আমরাও চাই। ফেসিবাদ বিরোধী শক্তিগুলি তো সব বিষয়ে যে একমত হবে তা তো না, তাহলে তো সব একদলই হয়ে যেত ডেফিনেটলি। কারণ বিএনপির রাজনীতি আর জামাতের রাজনীতি তো এক না, বা মনে করেন ইভেন রাজনীতি তো এক না, মানে মনে করেন কিছু বামপন্থীরা যারা আছেন তাদের রাজনীতিও এক না, তারা তো ছোটো ছোটো দল। বিষয়টা হচ্ছে যে অনেকগুলি দল আছে, থাকবে, আছে। একসময় দেখেন এই জামাতের সঙ্গে কিন্তু বিএনপির ঐক্য হয়েছিল, তো রাজনৈতিক ঐক্য, আপনার নির্বাচনী ঐক্য ছিল, দীর্ঘদিন ছিল তো, এবং ক্ষমতায়ও এসেছে। তো এখন এই মুহূর্তেও তো নাই। তো রাজনীতিতে তো আমরা সেই পুরনো কথা শেষ বলে তো কিছু নাই। আমার তো মনে হয় যোগাযোগও আছে, এনসিপির সঙ্গেও আছে, আবার কখনো কখনো নাও থাকতে পারে। শেষ বলে কিছু নাই। ভবিষ্যতে যে নির্বাচন হবে লাস্ট মুহূর্তে এমন অনেক কিছু হয়ে যেতে পারে যেটা নিশ্চয় হয়তো বাংলাদেশের মানুষ মানে সানন্দে গ্রহণ করবে। এটা নিশ্চয়। শেষ করবো মাসুদ ভাই, একেবারে শেষ মুহূর্তের কোনো বিশ্লেষণ থাকলে এটি আশাবাদ ব্যক্ত করলেন, এবং তিনি কিন্তু একটা মোর্চা বলতে যে সব দলের আদর্শ নিয়ে একটা মোর্চা নয়, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছেন তাদের মধ্যে একটা মোর্চার কথাই হয়তো বোঝানোর চেষ্টা করেছেন। সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখছেন? আমার বোধহয় দুঃশাসন বা দুর্নীতির বিরুদ্ধে আমাদের এক থাকা উচিত। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আধিপত্যবাদের লড়াইয়ের ব্যাপারে আমাদের একমত থাকা উচিত। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যেটাই বলি যে সবার আগে দেশ, সাথে সবাই মিলে বাংলাদেশ, এই জায়গাটা যদি আমরা কনফাইন করতে পারি, যে আমার মত থাকবে, দ্বিমতকে শ্রদ্ধা করার মানসিকতা থাকবে, আমার মত থাকবে কিন্তু দ্বিমতকে শ্রদ্ধা করার মানসিকতা আমার যদি থাকে, তাহলে আমি মনে করি যে আমাদের এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে কিন্তু কে এসছে তাকে জিজ্ঞেস করা হয়নি আপনি কোন দলের। একজন টুপি পরে এসছে, তাকেও যেমন জিজ্ঞেস করা হবে আপনি কি করেন। আবার এই টুপিওয়ালা লোকের পাশেই একজন সিগারেট খাচ্ছে, ওই টুপিওয়ালা লোক কিন্তু সিগারেটওয়ালাকে বলে নাই যে এই তুমি এখানে আসছো কেন, আসলেও তুমি সিগারেট খাচ্ছ কেন। আমাকে অনেকে ছবি পাঠাইছে, মাসুদ ভাই আপনার ডানে দেখলাম পর্দা নাই মেয়ে বসে আছে, বামে দেখলাম পর্দা নাই মেয়ে বসে আছে। তা আমি বললাম আপনার সমস্যা কি? আপনার সমস্যাটা কি? এই মেয়েটা তো আসছে এই দেশের ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে, এই লোকটা তো আমার সাথে চ্যাটিং করতে আসে নাই, আর আমিও তো তার রূপ দেখার জন্য ওখানে যাই নাই। সো দিস ইজ অ্যাটিটিউড। আমার অ্যাটিটিউডটা যদি থাকে যে আমি দেশকে ওন করব, তাহলে আপনার ঐক্য করার ক্ষেত্রে জুলাইয়ে যেটা ধারণ করেছিলাম সেই ধারণটা আমরা এখনো সামনে টেনে নিয়ে যেতে পারবো। কিন্তু আমি শুধু একটা অনুরোধ করবো কিরণ ভাই, যে আমরা সিনিয়র লিডাররা, আমরা বলতে আমি না, আমাদের সব দলের সিনিয়র, আমি তো একদম ক্ষুদ্র কর্মী, সিনিয়র লিডাররা যেটা মুখে বলেন সেটা যেন তারা কাজে প্রমাণিত করেন। আমি বলি জাতীয় ঐক্য, আমি বলি সবার আগে দেশ, কিন্তু এই কথার সাথে আমার তৃণমূলের লোকরা এটা ধারণ করেন কিনা। আমি বলি চাঁদাবাজদেরকে পুলিশে ধরিয়ে দেন, আর আমার ওই কর্মী আবার পুলিশে ধরার আগে পুলিশ বলে যে আমরা ধরে নিয়ে আসতে পারিনি, তার আগে তদবির কারক গিয়ে থানায় হাজির হয়ে যাচ্ছে।
সেই দেশটাকে কিন্তু পরিবর্তনে শুধু মুখের কথায় কাজ হবে না, যদি আমরা অ্যাক্টিভলি রোল করতে না পারি এবং আমরা রাজনৈতিক দলের মধ্যে আমাদের সংস্কার নিশ্চিত করতে না পারি। নিশ্চয়ই সহজ আপনাকে সময় দিতে পারলাম না, দুঃখের, তবু 10 সেকেন্ড একটু বলবেন কিনা যে যে এখানে সর্বশেষ যে বিষয়টা হলো সবার আগে দেশ, সবাই মিলে বাংলাদেশ। না, কিন্তু এটা ভালো তো কথা। ঠিক, এটা তো আমার মনে হয় বিএনপিও চায় তাই। মানে বিষয়টা হলো যে মানে কিভাবে চায়, হয়তো পদ্ধতিগত কিছু ভিন্নতা থাকতে পারে। আমার মনে হয় বিএনপিও তো বলো যে সবার আগে বাংলাদেশ চায়, তো বাংলাদেশকেই তো কেন্দ্র করেই তো রাজনীতি, তো কাজেই সেই ক্ষেত্রে অনেক দল থাকবে, সেখানে অ্যাকোমোডেশনের ব্যাপার থাকতে পারে, আবার ভিন্নতার ব্যাপার থাকতে পারে, সেটা নিয়েই তো পথ চলা আমাদের, এটাই গণতন্ত্র। দর্শক, আমরা আলোচনা করছিলাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদের কাছ থেকে এবং সিনিয়র সাংবাদিক কামালউদ্দিন সবুজের কাছ থেকে। আমরা দুজনকে ধন্যবাদ জানাই। আলোচনার শেষ সেটি হচ্ছে আসলে বাংলাদেশকে নিয়ে এগোতে চায় সবার আগে দেশ, সবাই মিলে বাংলাদেশ। আসলে কথা তো মোট কথা কম বেশি একই, এবং এই বাংলাদেশ এবং এই দেশ আমার দেশ, আপনার দেশ, আমাদের দেশ, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, যে স্লোগানটা আমাদের শিক্ষার্থীরা দিয়েছিল, কে বলেছে স্বৈরাচার 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 কিন্তু এখন নেই। সুতরাং স্বৈরাচারের পদধ্বনি যাতে বাংলাদেশে আর কোনো সময় আর সৃষ্টি হতে না পারে সেদিকে কিন্তু আমাদেরকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। একতালে এক লয় এক সুরে আমরা এই বাংলাদেশকে ওন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লাল সবুজের পতাকা তুলে ধরতে হবে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন, আপনাদের সবাইকে আমাদের আগামীকালের অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো ইস্পানি মির্জা শুভরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।